নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু কেউই বলতে পারছি না আজকের দিনটা আমরা সুস্থ। খুব সামান্য সামান্য যখন আমাদের শারীরিক সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু কেমিক্যালযুক্ত মেডিসিন আমরা গ্রহণ করছি। কিন্তু এই যে আমরা কেমিক্যালযুক্ত মেডিসিন আজকের দিনে গ্রহণ করছি, এর যে কি সাইড এফেক্ট কিংবা এই যে কেন কি কারণে আমরা এই মেডিসিনগুলো কনজিউম করতে করতে যদি বড় কোনো শারীরিক সমস্যার মধ্যে পড়ে যাই তখন কিন্তু সত্যি আমরা একদম দিক শূন্যের মতো নিজেদেরকে মনে করি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একটু আমাদের নিজেদের শারীরিক সমস্যা সম্পর্কে একটু সচেতন হই, যদি একটু আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেদেরকে সুস্থ এবং স্বাভাবিক করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু দেখবেন আপনি আজকের দিনে অনেকটাই একটু সুস্থ থাকতে পারবো। আর যদি আপনি চান আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ থাকবেন, তাহলে তো অবশ্যই আপনাদের পাশে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আর আজকে এমন একটা সময় আমরা কিন্তু ভীষণ ওয়েদারের মুড সুইংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই সময় কিন্তু স্টমাক জাতীয় সমস্যা কিংবা স্টমাক ইস্যু বলুন, বমি বমি ভাব হচ্ছে, পেট জ্বালা পোড়া করছে, পেট ফেটে যাচ্ছে, কিংবা গ্যাস আলসারের মতন সমস্যা, অ্যাসিডের মতন সমস্যা, প্রত্যেকটা সমস্যাই কিন্তু আমাদের ঘরে ঘরে রয়েছে। আর এই পেটজনিত সমস্যায় আমরা ইদানিং এত কেন ভুগছি কিংবা এত কেন পেটজনিত সমস্যাই হচ্ছে, যিনি এই কথাগুলো খুব সুন্দর করে আমাদের বলে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যাম যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে এসেছেন তখনই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যদি আমরা নিজেদের প্রতি একটু যত্নশীল হই, নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যত্নশীল হই, নিজেদের একটু ঘুমানোর ব্যাপারে যত্নশীল হই, আর যদি একটু শরীর চর্চার মধ্যে দিয়ে যদি নিজেদেরকে একটু রাখতে পারি, তাহলে দেখবেন অনেকটাই রোগ মুক্তির দিক থেকে আমরা এগিয়ে থাকতে পারবো। আর এই সকল যে সমস্যাগুলো হচ্ছে, যে স্টমাক জাতীয় সমস্যা কিংবা বলুন পেট পেট জ্বালা করছে, আপনার পেট ফাঁপার মতন সমস্যা, এটা কিন্তু 8 থেকে 80 প্রত্যেকের মধ্যে এই সমস্যা এখন ইদানিং ঘোরাফেরা করছে। পেট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অর্গান, তাকে ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে আমাদের কি কি করণীয় প্রয়োজন আছে করার, সেগুলো আমরা জানবো। তবে চলুন আজকের লাইভ অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যাম অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই বেসিক্যালি খুব বাইরের খাবারের ওপর ভীষণ একটা আগ্রহ প্রকাশ করি, মানে বাইরের যাকে বলুন চটকদার খাবার, তো তার জন্য তো রয়েছে। তারপরে ধরুন একটা ওয়েদারের মুড সুইংয়ের মধ্যে চলে যাচ্ছি আমরা, কখনো বৃষ্টি কখনো গরম, তাই এর মধ্যেই কিন্তু পেটজনিত সমস্যা কিংবা স্টমাক জাতীয় সমস্যা এই মুহূর্তে কিন্তু খুব বেশি মাত্রায় দেখা দিচ্ছে। তো এটার কারণ কি সত্যি সত্যি শুধু খাওয়া দাওয়া, নাকি অন্য কোনো কারণের জন্য এত স্টমাক জাতীয় সমস্যা, পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, এই গ্যাস অম্বলের মতন সাধারণ সমস্যা আমরা দেখতে পাচ্ছি? যদি একটু দর্শকদের বিস্তারিত বলেন। দেখুন, পেটের সমস্যা তো প্রত্যেকেরই অল্প বিস্তর রয়েছে। হয়তো সারা বছর ধরেই আপনার মধ্যে কোনো না কোনো সমস্যা আপনার মধ্যে হয়তো দেখা দিচ্ছে, সেটা হয়তো কিছুদিন 1-2 দিনের মতো থাকছে, বা সেটা আপনার পারসিস্ট করছে অনেক দিনের জন্য। এর মধ্যে অনেক সমস্যা হতে পারে, আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে, আলসারের সমস্যা হতে পারে, বা আপনার ফুড পয়জনিং হতে পারে, আপনার নজিয়া ভমিটিংয়ের মতো সমস্যা হতে পারে। সমস্যা অনেক রকমেরই রয়েছে। এবার এই যে সমস্যাগুলো, তার সমাধান কিছুটা আমাদের হাতে রয়েছে। কীরকম আমাদের হাতে রয়েছে, স্পেশালি আমি এখন যেরকম ওয়েদার রয়েছে সেই হিসেবে আমি একটু বলবো। এই যে এখন প্রচণ্ড গরম রয়েছে, বাইরে প্রচণ্ড তাপ রয়েছে, এত গরমের মধ্যে বা এত রোদের মধ্যে প্রয়োজন রয়েছে পর্যাপ্ত পরিমাণ জল পান করার। কিন্তু আমরা হয়তো প্রত্যেকে সঠিকভাবে আমরা জল পান করি না। দরকার আপনার সারাদিনে 3 থেকে 3.5 লিটার বা 4 লিটারের মতো ওয়াটার ইনটেকের, কিন্তু সেটা হয়তো হয়ে ওঠে না বা অনেকেই করে না। অনেককে আমি যখন বলি 3 লিটার জল খেতে, বলে জল খেতে ভালো লাগে না। আপনি ফ্লুইড ইনটেক করুন, মানে জল শুধু যদি আপনার খেতে ইচ্ছে না করে, আপনি সেটা শরবত করে খান, সামান্য চিনি লবণে শরবত করে খান, লেবুর রস দিয়ে খান, বা ওআরএস, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি খাবেন। ওয়াটার ইনটেক আপনাকে বাড়াতে হবে। আর সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন একটু ইসুদুষ্ণ গরম জল খাওয়ার অভ্যাস করুন 12 মাস। এমন নয় যে শীতের দিনে তো আমরা খাই, এরকম নয়, 12 মাস। এটা কিন্তু যাদেরই পেটের সমস্যা রয়েছে, যে কোনো ধরনের সমস্যা, অনেকটা কিন্তু আপনাকে রিলিফ দেবে। আমরা আবারও বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন?
হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ ম্যাম, নমস্কার, আমি অর্পিতা হালদার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানার ছিল। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। একটু পিরিয়ডস এর প্রবলেম আর হচ্ছে বয়স 90। 19, আচ্ছা এত অল্প বয়সে পিরিয়ডস এর সমস্যা, তো এর জন্য কি ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তো তারপরে কোনো রেজাল্ট হয়নি, তাই তো? না। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা, আপনি যে ডাক্তার দেখিয়েছেন, আপনাকে ডাক্তারবাবু কি বলেছে আপনার কেন পিরিয়ডসের সমস্যা হচ্ছে? একটা তো কারণ রয়েছে অবশ্যই, তো সেটা কেন? সেটা একটা টেস্ট করতে দিয়েছিল, সেটা করানো হয়েছে, তারপরে এখন আর যাওয়া হয়নি। আচ্ছা, তো সেই রিপোর্টে কি এসছে আপনি কিছু জানেন? না। বেশ, দেখুন, প্রথমত তো অবশ্যই রিপোর্টসের প্রয়োজন রয়েছে, আর রিপোর্টের মধ্যে কি রয়েছে সেটাও জানার প্রয়োজন রয়েছে। আপনার রিপোর্ট করা আছে, খুব ভালো কথা, কিন্তু সেই রিপোর্টে কি সমস্যা রয়েছে সেটা জানতে হবে। আপনার যে পিরিয়ডসটা যদি আপনার ইররেগুলার হয়, যে আপনার ঠিক সময় মতো হচ্ছে না, বা কোয়ান্টিটি তার কম হচ্ছে, কম একদিন দুদিন এরকম থাকে, তো সেটা কিন্তু আপনার পিসিওডি বা পিসিওএস এর জন্য কিন্তু এই সমস্যাটা আপনার হতে পারে। আমরা প্রচুর প্রোগ্রাম করি পিসিওডি পিসিওএস নিয়ে, বা যে কোনো ধরনের গাইনাক সমস্যা নিয়ে আমরা কিন্তু প্রচুর প্রোগ্রাম করে থাকি। তো একটু আপনার রিপোর্টসটা দেখার প্রয়োজন রয়েছে। আপনি যদি সম্ভব হয় একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, আর জেনে নিন যে আপনার বাড়ির কাছাকাছি আমাদের কোন চেম্বার রয়েছে, আপনি সেখানে এসে দেখা করতে পারেন। রিপোর্টটা কি আছে সেটা দেখার খুব দরকার আছে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আর বিস্তারিত আলোচনায় ফিরবো। ম্যাম, অনেক ক্ষেত্রেই দেখা যায়, মানে এটা খুব কমন ইস্যু, গ্যাস্ট্রিক আলসারের মতন সমস্যা। তো যদি এটা দর্শকদের বলেন ঠিক কী কারণে হয়, কিংবা এর থেকে উপশমের কি জায়গা রয়েছে? খুব ইজি, এই সমস্যাটা আপনার মধ্যে আসবে না, খুবই ইজি সেই পদ্ধতিটা। কীরকম ইজি? দেখুন, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার, যে কোনো ধরনের আলসারেশন আপনার জিআই ট্র্যাক্ট বা খাদ্যনালীর মধ্যে একদিনে কিন্তু হয় না। এমন না যে আপনি রাত্রিবেলা ঘুমালেন, সকালে উঠে আপনার রিপোর্ট করে দেখা গেল যে আপনার মধ্যে আলসারেশন হয়ে গেছে, সেটা কিন্তু হয় না। এটা কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আপনার মধ্যে ডেভেলপ করে। অনেকেরই আমি অভ্যাসটা দেখে থাকি যে সকালবেলা ব্রেকফাস্টের কোনো আইডিয়াই নেই, যে সকালবেলাটা ব্রেকফাস্ট বলে একটা ব্যাপার রয়েছে, সেটার কোনো আইডিয়া নেই। এই আইডিয়াটা হতে হবে। ব্রেকফাস্টটা আপনার লার্জ হবে, যা খাওয়া দাওয়া করার আপনার সেটা ব্রেকফাস্টে করবেন, তার থেকে কম আপনার লাঞ্চ হবে, তার থেকে কম আপনার ডিনার হবে। এটা হচ্ছে প্রসিজার। আমাদের মধ্যে আমরা ভুল কি করি, সকালের ব্রেকফাস্ট মানে চা বিস্কিট, বা কেউ কফি খেলে কফি, তার সাথে বিস্কিট, খুব বেশি হলে ব্রেড, তাও 1 পিস বা 2 পিস, এরকমভাবে ব্রেকফাস্ট হয় না। আমরা রাত্রিবেলা গিয়ে সব একদম 5 থালা সাজিয়ে পঞ্চভোগ নিয়ে আমরা তারপর খেতে বসি, সেটা ভুল। রাত্রিবেলা খাওয়ার কোয়ান্টিটিটা আপনাকে কমাতে হবে, সেটা আপনাকে সকালবেলা করতে হবে। আবার অনেকের মধ্যে রয়েছে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট খাবার যেটা, সেটাই হচ্ছে ভাত রুটি, হেভি খাবার, কিন্তু সকালে উনি ঘুম থেকে হয়তো 5টা-6টায় উঠছেন, ভাত টাত খাওয়া হচ্ছে 9টা-10টার দিকে। এই যে আপনার এতক্ষণের যে গ্যাপিংটা, আপনার যে 3 ঘন্টা 4 ঘন্টা যে গ্যাপিংটা, রাত্রিবেলা আমরা যখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, আমাদের পেটের মধ্যে HCl অ্যাসিড আমাদের পেটের মধ্যে কিন্তু উৎপন্ন হচ্ছে, তার পাশাপাশি অ্যালকালাইন মানে ক্ষার, সেটাও কিন্তু উৎপন্ন হচ্ছে। এবার আপনি যতক্ষণ খালি পেটে থাকবেন, অ্যাসিডের মাত্রা তত বেশি আপনার বাড়তে থাকবে। যখন অ্যাসিডের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, সে আপনার যে অর্গানগুলো রয়েছে, আপনার স্টমাক, আপনার প্যানক্রিয়াস, আপনার লিভার, প্রত্যেকটাকে কিন্তু গিয়ে গিয়ে সেখানে ঘা সৃষ্টি করবে। আপনার খাদ্যনালীর মধ্যে ঘা সৃষ্টি হয়ে যাবে। অনেকেই দেখবেন সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে গলাটা একটু জ্বালা করছে, বা মুখ তেতো হয়ে থাকছে, গলা বুক জ্বালা করার মতো, ঢেকুর ওঠার মতো সমস্যা আপনাদের হচ্ছে। এগুলো কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস বা আপনার অ্যাসিডিটির জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। অনেকক্ষণ যদি আপনি খালি পেটে থাকেন, আপনার কিন্তু আলসারেশন আপনার মধ্যে আসবেই, বা আপনার পরবর্তী সময় সেটা কিন্তু গিয়ে আপনার একটা গল ব্লাডার স্টোনের একটা কিন্তু কারণ হতে পারে। তো খালি পেটে থাকার যে প্রজেক্ট আমাদের মাথার মধ্যে রয়েছে, যে কাজটা করে নিই তারপর খাবো, বা সকালে উঠে আগে সব কাজকর্ম করি, সবার খাবার রেডি করি তারপর খাবো, এই যে থিঙ্কিংটা, এটাকে একটু চেঞ্জ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমেই বললাম যে একটু ইসুদুষ্ণ গরম জল
খান, তার ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আপনাকে ব্রেকফাস্ট, প্রপার ব্রেকফাস্ট আপনাকে করতে হবে। আমি ফ্যান্সি ব্রেকফাস্টের কথা বলবো না, কারণ প্রত্যেকের পক্ষে ব্রাউন টোস্ট খাওয়া বা সসেজ খাওয়া, সালামি খাওয়া সম্ভব নয়। যার ঘরে যেটা হচ্ছে, আপনার রুটি তরকারি হলে রুটি তরকারি হলো, আপনি যদি অ্যাটলিস্ট মুড়ি খান সেটাও পর্যাপ্ত পরিমাণে, কোয়ান্টিটি ওয়াইজ খেতে হবে। ওই 1 মুঠো মুড়ি তার সাথে 1 কাপ চা, এরকম খাওয়া দাওয়া করবেন না, প্রপার ব্রেকফাস্ট করুন। তারপর লাঞ্চটা একটু কম হবে, তার থেকে কম একটু আপনার ডিনারটা হবে। ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছেন যে যদি আমরা আমাদেরকে একটু হেলদি লাইফস্টাইলের মধ্যে রাখতে পারি, যদি আমরা আমাদের খাদ্য খাবারগুলোকে একটু ঘরোয়া পদ্ধতিতে মেনটেন করতে পারি, আমাদের ঘুমটাকে একটু যদি সময় করতে পারি, তাহলে হয়তো আমরা অনেকটাই রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকবো। আর যদিও বা শারীরিক সমস্যা হয়, তাহলে যদি আপনি চাইছেন, একদমই তাই, সম্পূর্ণ কিন্তু আপনার ওপরেই নির্ভর করছে। আপনি যদি চান সেটা আয়ুর্বেদিক পদ্ধতিতে সারিয়ে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, সুকান্ত দাস, বারাসাত থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স 34। সমস্যা হচ্ছে যে অনেক কিছুক্ষণ তাকিয়ে থাকলে হুম। বা যদি কিছুক্ষণ মানে টিভি ফোন দেখতে থাকি তো চোখ থেকে জল আসছে। আচ্ছা, আপনার সমস্যা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, এটা হয়ে গেল মোটামুটি 1 মাস মতো হয়ে গেল। 1 মাস মতন সমস্যাটা। আচ্ছা, এর জন্য ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছিলাম, একটা ড্রপ দিয়েছিলেন তো সেটা ইউজ করেছিলাম, তবুও তো মানে কোনো রিলিফ পাইনি। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন বাকিটা। আচ্ছা, আপনার চোখ থেকে জল পড়ছে বললেন, চোখ কি চুলকায় আপনার? হ্যাঁ, চোখ চুলকায়। চোখ চুলকায়, চোখ থেকে জলও পড়ছে, আর চোখটা লাল হয়ে থাকে? হ্যাঁ, লাল হয়ে যায়, মানে চুলকালে তো লাল হয়ে যায় তারপরে। দুটো চোখেই হচ্ছে? দু সাইডে। আচ্ছা, তো দেখুন, প্রথমত তো বলবো যে আপনার চোখের মধ্যে ইনফেকশন হচ্ছে, আপনার চোখের মধ্যে অ্যালার্জিক রিয়াকশন হয়ে যাচ্ছে, যার জন্য আপনার চোখ থেকে জল পড়া বা ইচিং হওয়া এই সমস্যাগুলো হচ্ছে। আপনি হয়তো চোখের ড্রপ আপনাকে কিছু দেওয়া হয়েছে, সেটা আপনি ব্যবহার করলে আপনার হয়তো একটুখানি রিলিফ হতে পারে, কিন্তু আমি আপনাকে বলবো যে একটু আপনার প্রয়োজন রয়েছে, আপনি একটু কোনো চোখের ডাক্তারকে একটুখানি দেখান, ঠিক আছে? তাহলে দেখুন, চোখের অ্যালার্জিটা না আলাদা হয়, ওটা আমাদের শরীরের অ্যালার্জির মতো নয়। আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি রয়েছে, চোখে আলাদা করে কিন্তু অ্যালার্জি থাকতে পারে, ঠিক আছে? বা আপনার চোখের আলাদা করে প্রেশার রয়েছে, সেটাও যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু চোখ থেকে জল পড়তে পারে, ঠিক আছে? একটু ঠান্ডা জল দিয়ে চোখটাকে ওয়াশ করবেন, চোখে জলের ঝাপটা দেবেন না। আমরা যেরকমভাবে মুখ ধুই, চোখে মুখে জলের ঝাপটা দিয়ে আপনি চোখ পরিষ্কার করবেন না। এরকমভাবে হাতে জল নেবেন, চোখের কাছে নেবেন, চোখটা একবার বন্ধ, একবার খোলা, আবার বন্ধ, আবার খোলা, এরকমভাবে চোখটাকে আপনি পরিষ্কার রাখবেন, ঠিক আছে? সবুজ শাকসবজি বেশি করে খান। সাজনার পাতা বা সাজনার ডাঁটা আপনার চোখের জন্য ভালো, সেটা আপনি খেতে পারেন, ঠিক আছে? একটু আপনি চোখের ডাক্তারের সাথে একটু কনসালটেশন করুন, আমার মনে হয় ভালো হবে সেটা আপনার জন্য। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, একটু আগেই আপনি বলেছিলেন যে স্টোন জনিত সমস্যা, তো এটা কিন্তু এখন খুব অল্প বয়সী মানুষদের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে কিডনি স্টোনের মতন সমস্যা দেখা দিচ্ছে। আর তার জন্য কি ম্যাম, আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যে আমরা দেখতে পাচ্ছি যাদের ওয়েটটা একটু বেশি সেই সকল মহিলাদের ক্ষেত্রে এই স্টোন জনিত সমস্যাটা দেখা দিচ্ছে, মানে এটা কি শুধু মানে কাকতালীয় ব্যাপার, নাকি এর মধ্যে যেহেতু ওয়েটটা বেশি তার জন্য এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে? না, এটা আমি বলবো অবশ্যই কাকতালীয় ব্যাপার, কারণ এরকম কোনো ব্যাপার নেই যে আপনার বডি ওয়েট বেশি হলে আপনার শরীরের মধ্যে স্টোন ফর্মেশন হবে বা কম হলে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আর রেনাল স্টোন বা কিডনি স্টোন সেটাও কিন্তু আপনার একদিনে হয় না, সেটাও কিন্তু আপনার অনেক দিন ধরে, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ জল না খান বা যদি ইউরিনেশন যদি প্রপারলি আপনার না হয়, যে আপনার ইউরিন পেলো, আপনি চেপে রাখলেন, অনেকক্ষণ পরে আপনি ইউরিন করলেন, সেখান থেকেও কিন্তু আপনার রেনাল স্টোনের সমস্যা কিন্তু আপনার আসতে পারে। তো প্রত্যেকটা জিনিসই দেখুন, একদিনে কিন্তু কোনো রোগই আপনার শরীরে আসেনি, আস্তে আস্তে সেই রোগটা আপনার শরীরের মধ্যে এসছে। তার মধ্যে কিছুটা কিন্তু আমাদের হাত রয়েছে, আমাদের ভুল রয়েছে, যার জন্য এই রোগগুলো আমাদের শরীরের মধ্যে আসছে।
নয়তো আপনি তো আপনার জন্ম থেকেই রোগটা নিয়ে আপনি জন্মগ্রহণ করতে পারতেন। আপনার রেনাল স্টোন হোক বা গল ব্লাডার স্টোন হোক, এমনও হতে পারতো যে আপনি আপনার জন্ম থেকে সেই স্টোন নিয়ে জন্মগ্রহণ করেছেন, বা আপনি পাথর খাচ্ছেন যার জন্য আপনার কিডনির মধ্যে বা আপনার গল ব্লাডারের মধ্যে পাথর হচ্ছে। পাথর তো আর আমরা খাই না, বা জন্ম থেকে তো এটা নিয়ে আমরা আসছি না। তাহলে কেন আমাদের শরীরের মধ্যে আসছে বা কেন আসবে সেটা আগে চিন্তা করুন। চলে এলো, এবার অপারেশন করব না ওষুধ খাবো না কি করব না এইটা করব ওইখানে যাব, ওটা ভাববেন না। ভাবুন যে কি করে আমার শরীরে রোগটা আসবে না, তার জন্য আপনাকে কি করতে হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করুন। একদমই তাই। দেখুন ম্যাম যেটা বলছে সে সত্যি সত্যিই কিন্তু তাই, যে দেখুন শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই। সেই শরীর খারাপ নিয়ে কিন্তু মন খারাপ করে বসে থাকার একদমই সময় আমার আপনার কাছে কিন্তু একদমই নেই। কারণ শরীর যদি খারাপ হয় সেখান থেকে কিন্তু একটা মানসিক সমস্যারও আস্তে আস্তে সৃষ্টি হতে পারে। আপনি মানসিকভাবেও যথেষ্ট দুর্বল হতে পারেন। তাই যদি আপনি চান যে শারীরিক এবং মানসিক দুইভাবেই আপনি সবল এবং সুস্থ থাকবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। আর আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি রাজেশ পাত্র বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে। বলুন রাজেশ বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার শরীরের মধ্যে মানে পেটের সমস্যা যে আছে না, মানে গ্যাসের সমস্যা, হুম। সেটা হচ্ছে বীজ খেলে তো হয়, এবং তাছাড়াও থাকে থাকে অম্বল গ্যাস হয়ে থাকে। আচ্ছা, আপনার এটা বয়সটা সমাধান কত? চেষ্টা করি। আপনার বয়সটা একটু বলবেন। বয়সটা 27+। 27+। আর কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? হ্যাঁ, বছর হয়ে গেল। ডাক্তার দেখাচ্ছিলেন, ডাক্তারিতে কোনো সমস্যা নিচ্ছিল না। বছর এই জন্য খানেক আমি হয়ে গেল। ভাবলাম যে আয়ুর্বেদে চেষ্টা করে দেখি। একদম একদম। শুনুন ম্যাম বলছেন বাকিটা। আচ্ছা, আপনার কি সমস্যা হচ্ছে একটু একবার বলবেন? গ্যাস অম্বল তো হয়ে থাকে, আচ্ছা। এবং থাকে মাথা ঘুরে, আচ্ছা এবং চুল কিছু পেটেও গেছে। আচ্ছা, আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? বাইরে তো ঠিকঠাকই খাওয়া হয় না। না, সেটা কি মানে রেগুলার? ডাক্তারকে যখন দেখাচ্ছে সেই যে বলে এখন বাইরে খাওয়ার নিষেধ বলল, কিন্তু তার সত্ত্বেও তো আমার গ্যাস ঠিকঠাক খাওয়া খাচ্ছি। হ্যাঁ, তো এই যে বাইরে খাওয়া দাওয়াটা আপনি কতদিন হয়েছে বন্ধ করেছেন? আমি বছর দেড়েক। বছর দেড়েক। আগে কি আপনি রেগুলার বাইরেই খাওয়া দাওয়া করতেন? হ্যাঁ, আগে কাজের সূত্রে যেতাম, আচ্ছা। ফ্যাক্টরি কাজে যেতাম, সেখানে বাইরে থেকে খাওয়ার নিয়ে আনা সম্ভব নয়, সেখানে উপরে দিয়ে খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ। দেখুন, আপনার এই যে বাইরে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা রয়েছে, একটা সময় আপনি রেগুলার খাওয়া দাওয়া করতেন, এখন হয়তো আপনি 1-1.5 বছর বন্ধ রেখেছেন, তারপরও আপনার গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। একটা ছোট্ট জিনিস আপনি বোঝার চেষ্টা করুন। আপনার লিভারটা অ্যাফেক্টেড রয়েছে, ঠিক আছে? মানে আপনার লিভারটা আচ্ছা। অসুস্থ রয়েছে, যার জন্য সে ঠিকভাবে কাজটা করতে পারছে না। আপনি বাইরের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, তারপরেও আপনার গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, কারণ আপনার লিভারটা দুর্বল আছে। ওর যতটা আপনার যা বয়স সেই তুলনায় যা কাজ করার দরকার সে সেই কাজটা করতে পারছে না। তো আপনাকে কি করতে হবে? শুধু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন নয়, আপনাকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, মানে এক্সারসাইজ করতে হবে আপনাকে, ঠিক আছে? এবার আপনি বলবেন যে আমি তো কাজকর্ম করি, বাইরে যাই না, সেটা আলাদা। আমরা যখন কাজ করতে বাইরে বেরোই তখন আমাদের মাইন্ড অন্যরকম ভাবে কাজ করে, যে আমাকে কাজে পৌঁছাতে হবে, এতটার মধ্যে পৌঁছাতে হবে, এই কাজগুলো করতে হবে। তো তখন যে হরমোনগুলো রিলিজ হয়, সেই হরমোনগুলো আমাদের শরীরে শুধু স্ট্রেস বাড়ায়, কোনো কাজে লাগে না। কিন্তু আপনি যখন ওয়ার্কআউট করবেন তখন আপনার শরীরে যে হরমোন রিলিজ হবে সেটা আপনার শরীরে কাজে লাগবে। আমি বলছি না আপনি জিমে চলে যান, সামান্য আপনি বাড়িতে একটু যোগা প্রাণায়াম করুন, কিচ্ছু না হোক একটু হাঁটুন, আপনি একটু জগিং করুন, ওয়াকিং করুন, সুইমিং, সাইক্লিং, এগুলো যদি আপনি পারেন সেটাও আপনি করতে পারেন। বেশি নয়, আধা ঘন্টা থেকে 45 মিনিট নিজের জন্য একটু সময় বার করুন। এই জিনিসগুলো অ্যাড করুন, যেরকম আপনি খাওয়া দাওয়াটাকে বন্ধ করে দিয়েছেন বাইরের, এই জিনিসটাকে অ্যাড করুন। আর সিজনাল সবজি খাবেন, সিজনাল ফল খাবেন। যেই সময় যেই সবজি বা যেই সময় যেই ফল সেটাই আপনি খাবেন। আপনি তরমুজ খান, এখন তরমুজের সিজন আছে, তরমুজ আপনার পেটের সমস্যার জন্য ভালো হবে। লেবু জাতীয় ফল খান, আপনি কমলা লেবু সিজনে কমলা লেবু খাবেন, মুসাম্বি লেবু খাবেন, এখন বাতাবি লেবু পেতে পারেন, সেটা আপনি খান। আর টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে আপনি খাবেন। দই ভাত খেতে আমি বললাম না, টক দই দিয়ে ঘোল তৈরি করে আপনি খান। আর গরম জল খাওয়া শুরু করুন এখন থেকেই, ঠিক আছে? তারপর আপনি আমাকে ফোন করে বলবেন আপনি কতটা ভালো আছেন বা কেমন কি আছেন। এর জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, আমাদের কাছে আসারও কোনো দরকার নেই, ঠিক আছে? এইটুকু আপনি বাড়িতে করুন, আপনি এমনি ঠিক হয়ে যাবেন।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। কোন ডাক্তারবাবুকে আপনারা ঠিক কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, তাছাড়া অন্যান্য যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আবার আমরা আলোচনায় ফিরবো। ম্যাম, একটু জিজ্ঞেস করার চেষ্টা করব যে ইদানিং দেখতে পাচ্ছি যে বয়স্কদের তুলনায় কিন্তু ইয়াং জেনারেশনের ক্ষেত্রে মানে শারীরিক সমস্যাটা অতিমাত্রায় বেড়ে যাচ্ছে, মানে এটার কি কারণ শুধুমাত্র কি ম্যাম খাওয়া দাওয়া? কিছুটা তো অবশ্যই, কারণ দেখুন যারা আমাদের দিদা ঠাকুমা ঠাকুরদা দাদু যারা আমাদের প্রত্যেকেরই রয়েছে, এতটাও হয়তো রোগে ভোগেনি যতটা এখন আমাদের জেনারেশন বা একটু যারা আর একটু এল্ডার জেনারেশন রয়েছে এতটা সমস্যায় ভুগছে। তো খাওয়া দাওয়া তো অবশ্যই একটা পার্ট রয়েছে, তার সাথে সেডেন্টারিক লাইফস্টাইল। আগে এই যে ঘরের মধ্যে আমাদের হাউস হেল্প আমরা যাকে বলি, যে কারোর ঘরে কুক রয়েছে বা কাপড় ধোয়ার লোক রয়েছে, কাজের লোক রয়েছে, এই কনসেপ্টটা আগে সেরকমভাবে ছিল না। যার যার কাজ সে নিজেই করতো, নিজের কাজটা নিজেই করতো, এরকমভাবেই হতো। বা বাইরের কাজ যাদের রয়েছে সেখানেও অন্যরকমভাবে কাজকর্ম হতো। এখন টেবিল ওয়ার্ক বেশি, যে আপনি অফিসে গেলেন, টেবিল চেয়ারে বসে পড়লেন, কম্পিউটার ল্যাপটপে কাজ করছেন, কাগজ কলমে কাজ করছেন, বসে থেকে আপনার কাজ বেশি। ফিল্ড ওয়ার্কও অনেকেরই রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম টেবিল ওয়ার্কটাই বেশি থাকে। বা আপনার অফিসে আপনি যাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠলেন, আপনি রেডি হলেন, খাবার খেলেন, নয়তো না খেলেন, অফিস চলে গেলেন, সেখান থেকে আপনার ফিরতে ফিরতে রাত হয়ে গেল, আপনি এলেন, একটু মোবাইল ঘাটলেন, খাবার খেলেন বা না খেলেন, আপনি শুয়ে পড়লেন, দ্যাটস ইট। এর মাঝখানে কিন্তু আর কিছুই নেই। খুব কম লোককেই দেখা যায় যারা নিজেদের নিয়ে প্রচণ্ড সচেতন, যারা নিজেদের জন্য সময় বার করে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা যার পছন্দ, কেউ হয়তো ডান্স করতে পছন্দ করে, কেউ যোগা পছন্দ করে, কেউ জিম পছন্দ করে, কেউ খেলাধুলা পছন্দ করে, কেউ করে, প্রত্যেকে কিন্তু সেটা করতে পারে না। তার পাশাপাশি এখন যে খাবার আমরা যেটা আমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, সেটা আপনার কোনো সবজি হোক বা ফল হোক, প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনার পেস্টিসাইডস রয়েছে। মানে এই যে জীবাণুনাশক বা কীটনাশক যে সারগুলো দেওয়া হয়, খুবই মারাত্মক, খুবই ক্ষতিকারক। যার জন্য দেখবেন বারে বারেই আমরা টিভিতে অনেক সময় অনেককেই আমরা বলতে শুনি যে আপনি যখন বাড়ি থেকে ফল নিয়ে আসছেন, সেটাকে নুন জলের মধ্যে ডুবিয়ে রাখুন, ভালো করে ধোন, ওভারনাইট সোক করুন, তারপর খাবেন। আগে তো এরকম কোনো ব্যাপার ছিল না, কারণ আগে তো গাছের থেকে পেরে, কারণ আমার বাবাও যেরকম গল্প করেন যে গাছ থেকে পেরে ওরা ফল খেয়ে নিত। আমরা তখন গাছ থেকে পেরে ফল খেতে পারবো না, সেটাকে ধুতে হবে, মুছতে হবে, প্রিজার্ভ করতে হবে, রাতে ভিজিয়ে রাখতে হবে, অনেক কিছু করতে হবে। তো চেঞ্জেস তো হয়েছে, এবার এই চেঞ্জেসটা আমাদের অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করার পাশাপাশি একটা রাস্তা বার করতে হবে যে এই খারাপটাকে আমরা কিভাবে ঠিক করব, এইটুকু অ্যাটলিস্ট আমাদের করতে হবে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমার নাম শর্মিষ্ঠা সাহা। বলুন। আমার এক শারীরিক প্রবলেম আছে। আমার প্রবলেম হচ্ছে যে আমার পটিটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলবেন? হ্যাঁ, আপনার বয়সটা একটু বলবেন কত? আমার বয়স হচ্ছে 40। 40? আচ্ছা, তো কতদিন ধরে এই শারীরিক সমস্যাটা হচ্ছে? প্রায় 1 মাস ধরে হচ্ছে এই জিনিসটা। 1 মাস ধরে? আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনার স্টুলটা কি প্রত্যেক দিন হয় না মাঝে মাঝে গ্যাপ যায়? প্রত্যেকদিন হয় না, মাঝে সাঝে গ্যাপ যায়। আচ্ছা, তো দেখুন, আপনার যদি স্টুলটা প্রত্যেক দিন না হয়, যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে আরও অন্যান্য রোগের সৃষ্টি হয়ে যাবে, আরও অন্যান্য অনেক ধরনের রোগ কিন্তু চলে আসবে। তো স্টুলটা আপনার প্রত্যেক দিন হওয়ার প্রয়োজন রয়েছে। আপনি ফাইবার জাতীয় খাবার বেশি করে খান। ফাইবার জাতীয় খাবার মানে আঁশযুক্ত খাবার যেগুলো রয়েছে, ঠিক আছে? এবার যে ফলগুলো খোসা সমেত খাওয়া যায় সেগুলো আপনি খোসা সমেত খাবেন। সবুজ শাক প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় রাখবেন, কারণ সারা মাস কোনো না কোনো শাক পাওয়া যায়। আপনি প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় সবুজ শাক আপনি অবশ্যই রাখবেন। জল খাওয়াটা একটু বাড়ান, 3 লিটারের মতো জল খেতে হবে। আর সেটা যদি আপনি সবটাই একটু শুধুষ্ণ গরম জল খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার স্টুলটা কিন্তু আস্তে আস্তে রেগুলার হচ্ছে, ঠিক আছে? সেটার কিন্তু খুব দরকার রয়েছে। এবার দেখুন, যদি এর পরও আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে কিন্তু আপনাকে একটু বলবো, একটু আমাদের চেম্বারে এসে দেখা করবেন। আপনার যা সমস্যা রয়েছে তার সমাধান অবশ্যই রয়েছে আমাদের কাছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে
9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার কিন্তু আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে রামনগর নতুন চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন এস ভাদুরী স্যারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, তাছাড়া কিন্তু দুর্গাপুরে আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি সিংকে, গৌহাটিতেও কিন্তু আপনারা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি সিংকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং আসানসোলে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্য এই গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকেরা পৌঁছে যাচ্ছেন। এবার কিন্তু আপনাদের পালা। সত্যি সত্যি আপনি শারীরিক সমস্যা নিয়ে বসে থাকবেন, নাকি সঠিক সময়ে সঠিক ডাক্তারবাবুদের পরামর্শে আপনি সুস্থ হয়ে উঠবেন? আর সত্যি সত্যি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে মানুষদের সুস্থ হয়ে উঠছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ছোট্ট ঝলক। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল, আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা ব্যথা হতো, খুব ব্যথা হতো। ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি পেচ্ছাপ ব্যথাটা ঠিক হতো। আছে, হ্যাঁ, ব্যথা হতো। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন খুব ভালো। তাতে খুব রেজাল্ট result পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে। দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। নাম আপনার? সম্পা জানা, কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি, তো এটা তো
পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্ত বিশ্বাস হালদার। ম্যাডাম আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে আমি এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন? হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল, এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে 2 বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন না, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি প্রত্যেকেই খুব অল্প কারণেই কিন্তু দেখবেন আমরা ট্যাবলেট কনজিউম করছি, কিন্তু এই ট্যাবলেট কনজিউম করার জন্য আমাদের যে কী ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন পরবর্তীকালে হতে হবে তার কিন্তু আমরা একটুও খেয়াল রাখছি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যে প্রাচীন পদ্ধতি, একদমই তাই, আয়ুর্বেদ। আর এই প্রাচীন পদ্ধতি এবং পরম্পরাকে যারা এখনও বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা।
এই আধুনিক যুগে দাঁড়িয়েও সেই যে ভারতীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে সমস্ত গুণাবলী বর্তমান আপনার শারীরিক এবং মানসিক সমস্যার সমাধানের, এই যে একটা বোঝাপড়া, এই যে একটা মনস্তত্ত্ব ভাব, যারা আমাদের মধ্যে সত্যি সত্যি সাহস জুগিয়েছেন তারাই তো হচ্ছেন এনবিপি ডাক্তারবাবুরা। ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের আপনার আশেপাশের প্রকৃতির মধ্যে যে সমস্ত উপাদানগুলি বর্তমান রয়েছে সেগুলোও কিন্তু সত্যি সত্যি পারে আপনাকে যে কোনো শারীরিক সমস্যা থেকে নিমেষে সমাধান যোগাতে, আর তার জন্যই কিন্তু এনবিপি। আজকে দিনে দাঁড়িয়ে আমরা যখনই বাইরের খাবারের ওপর অত্যন্ত নির্ভরশীল হয়ে যাচ্ছি তখন আমরা কিন্তু দেখছি যে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যার সাথে সাথে মুখেরও একটা শারীরিক সমস্যা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে খাবার খেতে গেলে হয়তো জিভটা আমাদের জ্বালা করছে, কিংবা জিভের মধ্যে ছোটো ছোটো ঘায়ের মতন সমস্যা দেখা দিচ্ছে, কিংবা অনেক সময় দেখা দিচ্ছে যে আমাদের মুখটা একটু জ্বালা করছে, কিংবা মুখে একটু ঘায়ের মতন কিছু উঠেছে, কিংবা অনেক সময় দেখবেন আপনাদের গলাতেও সমস্যা হচ্ছে। এই সকল যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে বলা হয় অ্যাপথাস আলসার। তো এই আলসার কি সত্যি সত্যি খুব ভয়ের কোনো কারণ, নাকি সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে এই সমস্যা থেকেও আমরা মুক্তি পেতে পারি? যিনি এই কথাগুলো আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেন, বহু ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু তিনি আপনাদের সামনে লাইভে আসতে কখনো ভোলেন না। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। আজকের অনুষ্ঠানে আমরা সেই মানুষটিকে আরও একবার আপনাদের জন্য স্বাগত জানিয়ে নিচ্ছি, ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেকেই হয়তো খুব এই ছোটো ছোটো ব্যাপারগুলো নেগলেক্ট করে যাচ্ছি, যে আমাদের জিভে কিংবা গলার মধ্যে কিংবা মুখের মধ্যে কোনো রকম একটা ছোটো ছোটো পিম্পলসের মতন উঠছে, কিংবা ঘায়ের মতন সমস্যাগুলো হচ্ছে, যেগুলোকে আমরা বলি অ্যাপথাস আলসার। তো এগুলো কি সত্যিই কোনো ভয়ের কারণ, নাকি সঠিক সময় ট্রিটমেন্ট হলে এই ধরনের শারীরিক সমস্যা থেকেও আমরা মুক্তি পেতে পারি? যদি একটু দর্শকদেরকে বলেন। আচ্ছা, অ্যাপথাস আলসার এই সমস্যাটার নামটা হয়তো আপনাদের মনে হবে এটা আবার কী ধরনের সমস্যা বা কোথায় হয় কি না হয়, কিন্তু মোরলেস আমাদের প্রত্যেকের লাইফের মধ্যে একবার আমাদের প্রত্যেকেরই এই সমস্যাটা দেখা দিয়ে থাকে। সেটা হচ্ছে আপনার মুখের মধ্যে একটা ঘা সৃষ্টি হওয়া, একটা ছোট্ট আপনার ফুসকুড়ির মতো মুখের কোথাও আপনার এই ঠোঁটের ভেতরের জায়গায় হতে পারে, বা আপনার গালের এই ভেতরের জায়গাগুলোর মধ্যে হতে পারে। সেখানে আপনার একটা ছোটো একটা রেডিশ কালার একটা স্পট, তার মাঝখানে হোয়াইট স্পট, এরকম দেখবেন অনেকেরই মুখের মধ্যে এরকম ঘা হয়, অনেকে একে মুখে ছালা পড়া এরকমভাবেও বলে থাকে। তো এই যে মুখের মধ্যে ঘা হয়, ছোট্ট পিম্পলসের মতো যে সমস্যাটা, সেটাকে আমরা অ্যাপথাস আলসার বলে থাকি। কারণ প্রত্যেকটারই এক একটা এই যে সমস্যাগুলো, যে সাইন অ্যান্ড সিমটমসগুলো, প্রত্যেকটারই কিন্তু একটা মেডিকেল টার্ম রয়েছে, একটা ডায়াগনোসিস রয়েছে। তো মেডিকেল টার্মে একে আমরা অ্যাপথাস আলসার বলে থাকি। তো বেসিক্যালি এই অ্যাপথাস আলসার বা এই মুখের মধ্যে যে ঘায়ের সমস্যাটা অনেকের মধ্যে দেখা যায় হঠাৎ হলো, এটা 1-2 দিন পর বা 1 সপ্তাহ পর আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়, যেটা কিনা খুব নর্মাল, খুব ন্যাচারাল। অনেক সময় হয় যদি আপনার শরীরের মধ্যে কোনো ভিটামিনের ডিফিসিয়েন্সি থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে। অনেকের আবার হয় খাবার সময় চিবোতে গেলে অনেক সময় গালে কামড় পড়ে, আমরা অনেক সময় সেটা বলে থাকি, সেখান থেকেও হতে পারে, যেটা কিনা আপনার 3 দিন 4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু অনেকের দেখা দেয় যেটা আপনার বরাবর বারে বারে আপনার রিঅকার করে, বারে বারে আপনার মধ্যে সেটা দেখা দেয়, বারে বারে সেটা থেকে যায়, সেটার কোনো ধরনের কোনো সলিউশন ঠিকভাবে কিন্তু হচ্ছে না। আপনি যতই আপনি মাউথ পেইন্ট লাগান, মানে কোনো ধরনের মলম মুখের মধ্যে লাগান বা কোনো ওষুধ খান, তারপরেও সেটা ঠিক হয় না, বা সাময়িক ঠিক হচ্ছে আবার কিন্তু সেটা আপনার মধ্যে ঘুরে আসছে। যাদের এরকম সমস্যা রয়েছে, যাদের এরকম বারে বারে দেখা দেয়, তাদের জন্য আমি বলবো হ্যাঁ, একটু চিন্তার কারণ রয়েছে। কারণ এই যে আমাদের যে এই যে ভেতরের যে লেয়ার, মুখের ভেতরের যে লেয়ার, যেটাকে আমরা বাক্কাল মিউকোসা বলে থাকি, এই লেয়ারের মধ্যে একটা ক্যান্সার ফর্ম হতে পারে আপনার, ঠিক আছে? যেটা আমরা এই যে আমাদের লেয়ারটা, যেটা মিউকাস লেয়ার রয়েছে, সেটাকে আমরা মাউথ আলসারও অনেক সময় বলে থাকি। সেখান থেকে আপনার একটা ক্যান্সারের সৃষ্টি হতে পারে যদি আপনার রিকারেন্ট বারে বারে এই সমস্যাটা যদি আপনার মধ্যে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভিটামিন B12 বা ভিটামিন B কমপ্লেক্সের যদি অভাব থাকে শরীরে, বা ভিটামিন C এর অভাব যদি আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই ছোটো ছোটো ফুসকুড়ির মতো জিনিস দেখা যায়, যেটা কিনা আপনার হয়তো খুব ব্যথা থাকবে, 2-4 দিন আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না, বা আপনি খাওয়া দাওয়ার সময় বারে বারে সেটা আপনার দাঁতের মাঝখানে চলে আসবে, যেহেতু ফুলে আপনার বাইরের দিকে চলে আসছে। যেগুলো দেখবেন যে এরকম রেড একটা সার্কেল, তার মাঝখানে হোয়াইট স্পট রয়েছে, সেই রকম যদি আপনার অনেক দিন ধরে থাকে, বা আপনার সেরে যাচ্ছে আবার হচ্ছে, আবার সারছে আবার হচ্ছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু আমি বলবো সেখানে কিন্তু আপনার
প্রপার ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। ওই জায়গার থেকে আপনার যে মিউকাস সেল সেটাকে কালেক্ট করে আপনার সেখান থেকে টেস্ট করার প্রয়োজন রয়েছে যে এটা আপনার কোনো ধরনের কোনো ক্যান্সারাসের দিকে যাচ্ছে কি না। প্রত্যেকটা অ্যাপথাস আলসার থেকেই যে ক্যান্সার হবে সেটা কিন্তু একদমই নয়। আমি বলেই দিলাম যে ইনিশিয়ালি আপনার 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে যদি ঠিক হয়ে যায় দ্যাট ইজ টু গুড, কিন্তু যদি সেটা আপনার বারে বারে রিঅকার করে, যে আপনার মধ্যে বারে বারে দেখা দেয় বা মেডিসিন খেলে ঠিক হয় তারপর আবার হচ্ছে, তাহলে কিন্তু সেখানে আপনার একটু ডক্টরের সাথে পরামর্শ করার প্রয়োজন রয়েছে। সঠিকভাবে সঠিক জায়গায় কিন্তু চিকিৎসার দরকার রয়েছে। ম্যাম, এই যে আপনি বললেন ভিটামিনের অভাবে হচ্ছে, তো এই ধরনের অ্যাপথাস আলসার যদি না হয় তাহলে কি ধরনের ভিটামিন আমাদের কনজিউম করা উচিত খাবারে? প্রথমত আপনার লেবু জাতীয় ফল বেশি করে খান, রস করে একদমই খাবেন না। ফলটাকে আপনি এমনিতে নর্মালি যেরকমভাবে আমরা খাই সেরকমভাবে চিবিয়ে খান, রস করে তো একদমই খাবেন না। আর আপনার ওরাল ক্লিনিং একটা ব্যাপার রয়েছে, সেটার দিকে আপনাকে ধ্যান দিতে হবে যে আপনার মুখ সবসময় পরিষ্কার রাখতে হবে, ক্যাভিটিস যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমরা বেসিক্যালি প্রত্যেকেই হয়তো দিনে একবারই আমরা ব্রাশ করি, খুব বেটার হবে যে আপনি 2 বার ব্রাশ করুন যাতে আপনার মুখের মধ্যে কোনো ধরনের কোনো জীবাণু জমে না থাকতে পারে। যদি মিষ্টি জাতীয় কোনো খাবার খাচ্ছেন তারপরে আপনি একটু জল খান, সেটা কুলকুচি করে জল খান, যাতে কোথাও সেটা আপনার আটকে না থাকে, কোনো ধরনের ইনফেকশন আপনার মুখের মধ্যে যাতে না হয়, কারণ এরকম ইনফেকশন থেকেও কিন্তু আপনার আলসারেশনের সৃষ্টি হতে পারে। তো তার জন্য একটু ওরাল ক্যাভিটির আপনার একটু কেয়ার করার প্রয়োজন রয়েছে। খাবারের মধ্যে লেবু জাতীয় ফল আপনি পর্যাপ্ত পরিমাণ খান। আর যদি এরকম কারোর কোনো সমস্যা দেখতে পাচ্ছেন যে মুখের মধ্যে এরকম আপনার অ্যাপথাস আলসারের মতো সমস্যা বা ছালা পড়ার মতো সমস্যা আপনার হচ্ছে, বাড়িতে যদি আপনার পুরনো ঘি থাকে, যত পুরনো হবে তত ভালো, 10 বছর পুরনো ঘি বা 20 বছর পুরনো ঘি, যদি পুরনো ঘি থাকে সামান্য একটু ঘি আপনি ওই জায়গাটার মধ্যে একটু ব্যবহার করুন, একটু অ্যাপ্লাই করুন, আস্তে আস্তে সেটা আপনার কমে যাবে। বা মধু আপনি ওই জায়গাটার মধ্যে একটুখানি ইউজ করবেন, তাহলেও কিন্তু আস্তে আস্তে আপনার আলসারটা ঠিক হয়ে যাবে। কারণ মধুর মধ্যে সেই প্রপার্টি রয়েছে যে আপনার ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করবে, কোনো ধরনের ঘা বা ক্ষতকে ঠিক করতে পারবে। তো যদি পুরনো ঘি থাকে সেটা ব্যবহার করুন বা মধু ব্যবহার করুন, আস্তে আস্তে দেখবেন আপনার এই আলসারের সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমরা আবারও বিস্তারিত আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি উৎপল সরকার বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, বয়স হচ্ছে 45। আমার অ্যালার্জি আছে। অ্যালার্জি বলতে যেমন বেগুন, ইলিশ মাছ, তবে মটন, এসব খেলে গায়ে ছোট ছোট দানা মতন বেরিয়ে যায়। ওটার জন্য ওষুধ খেয়েছি, কিন্তু কোনো প্রকারে ওটা ঠিক হয়ে কমে যাচ্ছে, আবার খাওয়ার পরে আবার। আচ্ছা, বলছি আপনার বয়সটা একটু কত বলবেন? 45। শুনুন ম্যাম বলছেন বাকিটা। আচ্ছা, আপনার শরীরে যে অ্যালার্জি রয়েছে তার কোনো পরীক্ষা করিয়েছেন যে কতটা মাত্রায় অ্যালার্জি আপনার শরীরে রয়েছে? না না, তেমনি অ্যালার্জি পরীক্ষা করিনি, এমনি ঔষধ নিয়ে খাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এটা ঠিক মতন আমি বলছি যে এই ওষুধ যতদিন বন্ধ করে দিচ্ছে আবার বেরোচ্ছে। না, দেখুন, প্রথমত আপনাকে জানতে হবে যে আপনার শরীরে অ্যালার্জির মাত্রাটা কতটা রয়েছে। তার জন্য একটা রক্ত পরীক্ষা রয়েছে যেখানে আপনি IgE টেস্ট সেটা আপনি করান, তাহলে আপনার শরীরে কতটা অ্যালার্জির মাত্রা রয়েছে আগে সেটাকে বুঝতে হবে, আগে সেটাকে জানতে হবে, তারপর মেডিসিন খাওয়ার কথা আসে। আপনি ধরুন আজকে ডিম খেলেন বা চিংড়ি মাছ খেলেন, আপনার গা হাত পা চুলকাচ্ছে, ফুলে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে, আপনি কি করবেন? একটা দোকান থেকে ওষুধ নেবেন, 2 দিন 3 দিন ওষুধটা খাবেন, ওটা ঠিক হয়ে যাবে। আপনি ভাবছেন যে ঠিক হয়ে গেল আমার, একদমই নয়। সেটা আপনার যেটা আউটবার্স্ট যেটা হয়েছে, মানে বাইরে থেকে আপনি যেটা দেখতে পেলেন যে চুলকে লাল হয়ে গেল বা ফুলে গেল, সেটা সেরে গেছে আপনার, কিন্তু শরীরের মধ্যে অ্যালার্জি কিন্তু এখনও রয়েছে। আপনি যখন আবার এই জিনিসগুলো খাবেন আবার আপনার সেম সমস্যাটা হবে, বা আপনার এছাড়াও আপনার এই সমস্যাটা আপনার মধ্যে আসতে পারে। তো আগে অ্যালার্জি কতটা আছে সেটা আগে আপনি ডিটেক্ট করতে হবে, তার জন্য আপনাকে একটা IgE রিপোর্ট করতে হবে, আর তারপর সেই IgEটাকে কমাতে হবে আপনার, তখন গিয়ে আপনার ঠিক চিকিৎসাটা হবে। ঠিক আছে? এখন আপনার চিকিৎসা হচ্ছে না, এখন আপনি জাস্ট এটাকে ধামাচাপা দিয়ে রাখছেন। তো একটুখানি একটা রক্ত পরীক্ষা করান, IgE রিপোর্ট একটা করান, আর কতটা আপনার অ্যালার্জি রয়েছে সেটা একটু দেখতে হবে। যেই খাবারে আপনার অ্যালার্জি রয়েছে সেগুলোকে আপাতত আপনি একটু বন্ধ রাখুন। ঠিক আছে?
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ম্যাম, অ্যাপথেস আলসার। ম্যাম, এই ধরনের শারীরিক সমস্যা ঠিক কী কারণে হয় যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, প্রথমত তো আমি বললাম যে আপনার ভিটামিন ডিফিসিয়েন্সি থেকে আপনার এই সমস্যা হতে পারে। হাইপার অ্যাসিডিটি থেকেও কিন্তু আপনার এই সমস্যা হতে পারে। যাদের অতিরিক্ত পরিমাণ অ্যাসিডিটির সমস্যা রয়েছে সেখান থেকেও কিন্তু মুখের আলসারের সমস্যা হতে পারে। আর আপনার যদি ওরাল ক্যাভিটি যদি আপনি ক্লিন না করেন প্রপারলি, সেখান থেকেও আপনার আলসারের সমস্যা আসতে পারে। আরেকটা যেটা আমি বলবো যে হ্যাঁ, হয়তো তার রিজনটা রেয়ার হতে পারে কিন্তু রোগটা একদমই রেয়ার নয়। সেটা হচ্ছে আপনার বাক্কাল মিউকোসার মধ্যে ক্যান্সার। তার রিজনটা রেয়ার হতে পারে। রিজন কেন রেয়ার আমি বললাম, হয়তো আপনার ফ্যামিলি হিস্ট্রিতে কারোর রয়েছে, সেখান থেকে আপনার মধ্যে হতে পারে, বা হয়তো আপনার থেকেই সেটা শুরু হতে পারে। তো রিজনটা রেয়ার হতে পারে, কিন্তু এই রোগটা যে মুখের ভেতরে ঘা, সেখান থেকে ক্যান্সার হওয়া, সেটা কিন্তু একদমই খুব রেয়ার আমি বলবো না। কারণ আমরাও এরকম অনেক পেশেন্টই আমরা দেখে থাকি যারা কিনা প্রথমে নেগলেক্ট করে যে মুখের মধ্যে একটু ঘা হয়েছে, ও খাওয়া দাওয়া ঠিকঠাক করলে ঠিক হয়ে যাবে, ফল খেলে ঠিক হয়ে যাবে, জল খেলে ঠিক হয়ে যাবে, তাও ঠিক হচ্ছে না, সেটাকে ফেলে রেখে দিচ্ছেন। সেটাই কিন্তু পরবর্তী সময়ে রিপোর্ট করলে দেখা দিচ্ছে যে ওনার বাক্কাল মিউকাসের মধ্যে ক্যান্সার অলরেডি চলে এসছে। সেখান থেকে কিন্তু যদি আপনার ঠিক সময় মতো যদি ট্রিটমেন্ট শুরু হয়, রিকভারি হবে। নয়তো আস্তে আস্তে কিন্তু সেটা আপনার মুখের থেকে ছড়িয়ে আপনার গলায় চলে আসবে, আপনার খাদ্যনালীতে চলে আসবে, আপনার বাদবাকি যে অর্গানগুলো রয়েছে আপনার পেটের মধ্যে সেখানে অবধি কিন্তু ছড়িয়ে যাবে। তো এতটা দূর যাতে আপনার গল্পটা না চলে যায়, একদম প্রথম থেকে প্রত্যেকটা জিনিস, সামান্য আপনার বারে বারে জ্বর আসে সেখান থেকে শুরু করে আপনার এরকম মুখের মধ্যে ঘা হচ্ছে এইটুকু অবধি, প্রত্যেকটা জিনিস আমি প্রথমেই বললাম যে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ আপনি সময় দিন। তারপরেও যদি না কমে তাহলে কিন্তু আপনাকে একটু ঠিকঠাকভাবে একটু চিকিৎসা করতে হবে, আর রিপোর্টস অবশ্যই কিন্তু করতে হবে। একদমই তাই। দেখুন, আমরা যে কোনো শারীরিক সমস্যা হলে তখনই কিন্তু কেমিক্যালযুক্ত মেডিসিন আমরা গ্রহণ করছি। আর আপনাদেরকে জানতে হবে যে কেমিক্যালযুক্ত মেডিসিন কিন্তু কখনোই আপনাকে পার্মানেন্ট সলিউশন কিংবা রিলিফ দিতে পারবে না। আপনি যদি সত্যি সত্যিই চান যে যে সকল সমস্যাগুলো হচ্ছে, যার জন্য আপনি ট্যাবলেট কনজিউম করছে, সেই কারণটাকে খুঁজে বার করে একদম সমূলে নির্মূল করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরব। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি শম্পা জানা বলছিলাম। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? এটা আমি আমার ব্যাপারে বলতে চাই। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, বয়স হচ্ছে 31 বছর। তো আমি রেগুলারলি রাস্তায় বেরাই, কিন্তু মানে কদিন হঠাৎ করে দেখতে পাচ্ছি যে রাস্তায় বেরালে এই গরমে আর কি মানে প্রচন্ড মাথা ঘুরছে আর শরীরের মধ্যে অস্বস্তিকর একটা ফিল হচ্ছে, মানে মনে হচ্ছে কি মাথা ঘুরে পড়ে যাব, এরকম একটা ফিল হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার সাথে বুক ধড়পানি হচ্ছে। বুঝতে পেরেছি, আপনি শুনুন বাকিটা ম্যাম বলছেন। আচ্ছা, আপনার প্রেশারের কোনো সমস্যা রয়েছে কি? কোনো মেডিসিন খান আপনি প্রেশারের? না, প্রেশারের মেডিসিন খাই না, কিন্তু আমি মেপেছিলাম আর কি প্রেশারটা। তো আমার নিচটা হচ্ছে 74 আর উপরটা হচ্ছে 110। আচ্ছা, আর কোনো ধরনের কোনো মেডিসিন আপনার চলে না তো? কোনো কোলেস্টেরলের বা থাইরয়েডের সমস্যা চলে না তো? আচ্ছা, দেখুন, আপনার প্রেশারটা যদি ফ্লাকচুয়েট করে, যে প্রেশারটা আপনার কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, তাহলেও কিন্তু আপনার এরকম মানে একটু গা হাত পা কাঁপা বা একটু ঝিমঝিম ভাব হওয়া বা একটু অস্বস্তিকর ফিলিং আপনার মধ্যে কিন্তু আসতে পারে। আর এখন যেরকম রোদ বা যেরকম গরম রয়েছে, প্রয়োজন না পড়লে বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। বাইরে একদমই বের হবেন না। যদি বেরোতে হয় আপনি ইভিনিংয়ের দিকে বের হন। যদি কাজ থাকে প্রপার প্রোটেকশন নিয়ে ছাতা ব্যবহার করুন, বা আপনি প্রপার জামা কাপড় পরুন, যে ফুল স্লিভ জামা কাপড় পরুন, সানগ্লাস ব্যবহার করুন, সেরকমভাবে বেরোবেন। একটু লিপিড প্রোফাইলটা আপনার টেস্ট করান। আপনার যে বুক ধরফর করছে আপনি বলছেন, যদি খুব বেশি আপনার প্রবলেম মনে হয় একটু লিপিড প্রোফাইলটা আপনার টেস্ট করান রক্ত পরীক্ষার মধ্যে। আর যদি দরকার হয় আপনি একটা ইসিজি করে রাখতে পারেন ফর ইউর সেফ সাইড, যে আপনার কোনো ধরনের কোনো হার্টের দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা ইসিজিটা একটু চেক করে রাখতে পারেন। সপ্তাহে 1 দিন অবশ্যই প্রেশারটা একটু চেক করান, ঠিক আছে? যদি এরকমই ফ্লাকচুয়েট হয় যে কখনো কম কখনো বেশি, তাহলে কিন্তু একটু আপনাকে বলবো যে একটু আপনি মেডিটেশন করা শুরু করবেন।
ঠিক আছে? তো একটুখানি প্রেশারটা সপ্তাহে একদিন চেক করান, একটা লিপিড প্রোফাইল টেস্ট করান রক্ত পরীক্ষার মধ্যে, আর যদি সম্ভব হয় একটা ইসিজি রিপোর্ট অবশ্যই আপনি করে রাখুন। এখন যা ওয়েদার রয়েছে, এখন যা ক্লাইমেট রয়েছে, তাতে প্রত্যেকেই অল্প বিস্তর অসুস্থ হচ্ছে। তো একটু নিজের খেয়াল রাখুন, পর্যাপ্ত পরিমাণ জল খাবেন, আর যেটা বললাম দরকার না হলে বাইরে একদমই বেরোবেন না। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ম্যাম, অ্যাপথাস আলসারের ঘরোয়া কি প্রতিকার রয়েছে যদি একটু বলেন আর কি। ঘরোয়া প্রতিকার দেখুন, আমি একটু আগেই বললাম যে আপনার ঘরে যদি পুরনো ঘি থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন, বা মধু আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা যেটা জিনিস এখন হয়তো খুব ট্রেন্ডিং সেটা চলছে, কারণ ইনফ্লুয়েন্সাররা বা সেলিব্রিটিরা এখন সেটাকে প্রমোট করছে বা দেখাচ্ছে, তাই বলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা আয়ুর্বেদ ভাষায় আমরা যেটাকে গন্ডুস বা কবল ধারণ বলে থাকি। মানেটা কি? কোনো মেডিকেটেড অয়েল সেটা আপনি মুখে নেবেন, মুখটাকে ফুলিয়ে রাখবেন, মোটামুটি 5 মিনিটের মতো সেটা আপনি মুখে রাখবেন, তারপর কিছুটা কুলকুচি করবেন, করে আপনি যদি মেডিকেটেড অয়েল যদি কোকোনাট অয়েল হয় সেটা আপনি খেয়েও নিতে পারেন বা আপনি বাইরে ফেলেও দিতে পারেন। এর থেকে কি হবে, আপনার মুখের মধ্যে কোনো ধরনের কোনো আলসারেশন সৃষ্টি হবে না। তার পাশাপাশি আপনার যে এই যে মুখের যে গালের যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলো আপনার ভালো থাকবে, ভেতরে যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো আপনার সতেজ থাকবে। দেখবেন অনেকেই এখন কিছু কিছু ব্র্যান্ডের সেরকম অয়েল রয়েছে, অয়েল পুলিং বলে অয়েল পাওয়া যায়, যে আপনি মুখে নিয়ে সেটা মুখটাকে ফুলিয়ে রাখুন, তারপর সেটা আপনি খেতেও পারেন বা আপনি ফেলেও দিতে পারেন। এই জিনিসটা প্রত্যেকের করা প্রয়োজন। আমাদের যে আয়ুর্বেদের মধ্যে যে আমাদের দিনচর্যা বা ঋতুচর্যা যে আমাদের চ্যাপ্টারগুলো ছিল, এই দিনচর্যার মধ্যে আমাদের বলা ছিল যে কবল ধারণ বা গন্ডুস করা খুব প্রয়োজন, যেটা হচ্ছে আপনি মুখে কিছুক্ষণ তেলটাকে হোল্ড করুন, তারপর একটুখানি কুলকুচি করবেন, সেটা আপনি ফেলে দেবেন। আপনার ওরাল ক্যাভিটির জন্য, পুরোটা ওরাল ক্যাভিটির হেলথের জন্য আপনার সেটা কিন্তু ভালো। সেই জিনিসটা করতে পারেন, সেখান থেকে আপনার আলসারের কোনো সমস্যা দেখা দেবে না, বা যদি আলসার থাকেও সেটা কিন্তু আপনার তাড়াতাড়ি সেরে যাবে। তো এগুলো খুব ছোট ছোট জিনিস, আগে হয়তো প্রত্যেকেই এগুলোর প্র্যাকটিস করতো, এখন সেগুলো নিয়ে সেরকমভাবে কেউ চর্চা করে না বা করাও হয় না। কিন্তু যেহেতু এখন ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটিরা প্রমোট করছে, এখন আমরা তো একটু অবশ্যই করতে পারি। যদি ওরা করতে পারে আমরা কেন করতে পারবো না? বেশি নয়, 5 মিনিট সময় লাগবে। সকালে ঘুম থেকে উঠে পিওর কোকোনাট অয়েল যদি কারোর ঘরে থাকে সেটা দিয়েও চলবে, বা এডেবল কোকোনাট অয়েল, মানে যেটা খাওয়ার যোগ্য, যেটা আমরা মাথায় দিই সেটা আবার মুখে নিয়ে নেবেন না, যেটা খাওয়া যায় যে কোকোনাট অয়েল, আপনি 1 চামচ কোকোনাট অয়েল আপনার মুখে নিন, মুখটাকে ফুলিয়ে রাখুন, কাজকর্ম যা করার আপনি করুন, 5 মিনিট পর সেটা আপনি খেতেও পারেন বা ফেলেও দিতে পারেন। সামান্য একটু গরম জল দিয়ে তারপর একটু মুখটা কুলকুচি করে নেবেন, তাহলে আপনার মুখের মধ্যে সেরকম চেটচেটে ভাবটা লাগবে না। এই জিনিসটা করা শুরু করুন, প্রত্যেকের জন্য বলবো, খুব সুন্দর রেজাল্ট দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমার সমস্যা হচ্ছে যে আমার চোখটা মানে সপ্তাহে উঠে দেখছি জ্বালা জ্বালা করছে এই কদিন। আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলবেন? হ্যাঁ, 29। 29। শুনুন ম্যাম বলছেন। চোখ জ্বালা করছে আপনার শুধু? আচ্ছা, আর দেখতে সমস্যা হচ্ছে বা চোখ থেকে জল পড়ছে? না, জল আসে না, একটু ভাবসা হালকা লাগছে। চোখের পাওয়ার টেস্ট করিয়েছেন? হ্যাঁ, চোখের পাওয়ার টেস্ট করিয়েছেন? না, টেস্ট করা হয়নি, এই কদিন দেখতে পাচ্ছি এরকম। আচ্ছা, হবে বেশ। প্রথমত দেখুন, চোখের পাওয়ারটা একটু টেস্ট করান, হতে পারে আপনার চোখের মধ্যে পাওয়ার এসছে তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর আপনাকেও বলবো যে আপনি চোখের মধ্যে জলের ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করবেন না। হাতের মধ্যে ঠিক এই জায়গাটার মধ্যে জল নিন, চোখের একদম কাছে নিয়ে চোখটা একবার বন্ধ করা আবার খোলা, আবার বন্ধ করা আবার খোলা, এরকমভাবে আপনার চোখটাকে ক্লিন করবেন। হাতের মধ্যে জল নিয়ে এরকম চোখে মুখে জলের ঝাপটাটা আপনি দেবেন না, ঠিক আছে? এইটা আপনি করুন। বাইরে আপনি যখন বেরোবেন তখন সানগ্লাস ব্যবহার করুন দিনের বেলা। সানগ্লাসটা কোনো স্টাইল নয়, এটা যে ইউভি রে রয়েছে সেখান থেকে আমাদের চোখটাকে প্রোটেক্ট করবে। তো দিনের বেলা বাইরে যদি বেরোচ্ছেন তখন আপনি সানগ্লাস ব্যবহার করুন। আর একটুখানি আপনি চোখের পাওয়ারটা একটু অবশ্যই টেস্ট করিয়ে দেখে নিন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচের হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আপনারা প্রত্যেকেই জানেন আয়ুর্বেদ কিন্তু অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় পদ্ধতি, এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মধ্যে শুধুমাত্র আপনার আভ্যন্তরীণ সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। বাহ্যিক মানে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যার সমাধানই রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পদ্ধতি আর এই পরম্পরাকে যারা অত্যাধুনিক আয়ুর্বেদে মানে একদম কনভার্ট করে আপনাদের
আমাদের সামনে উপস্থাপন করছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপিতে লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যা আপনাকে একদমই সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। শরীর থাকলে শরীর খারাপ হবে একদম চিন্তা করার কোনো কারণ নেই, তার জন্যই তো রয়েছে এনবিপি। কারণ আপনারা জানেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করে থাকে, যাতে আপনার সেই শারীরিক সমস্যা আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনে আর বারবার ফিরে না আসে। আর এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদারা থাকছেন এবং চিকিৎসকেরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছেন যে আপনারাও ভালো থাকুন। তার জন্যই কিন্তু এই মুহূর্তে রামনগর নতুন চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে আপনারা পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলা চেম্বারে কিন্তু আবারও আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরের চেম্বারে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আবারও দুর্গাপুর চেম্বারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরের চেম্বারে কিন্তু আপনারা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ভি সিংকে, আবারও কিন্তু গৌহাটির চেম্বারে আপনারা আবার পাচ্ছেন ডক্টর ভি সিংকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন প্রত্যেকটা ক্লিনিকে, প্রত্যেকটা চেম্বারে। এই মুহূর্তে কিন্তু পালা আপনাদের। সত্যি সত্যি শারীরিক সমস্যা নিয়ে বসে থাকবেন নাকি তার থেকে বাইরে বেরিয়ে আসবেন? ম্যাম, আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনি পুরো প্রোগ্রামটার মধ্যে অনেকবারই বলেছেন যোগাসন কিংবা প্রাণায়ামের কথা। সামনেই বিশ্ব যোগ দিবস আসছে, তো একটু আপনার থেকেই জানতে চাইবো যে যোগাসন করলে কি সত্যি সত্যি যে অনেক পরিমাণে যে আমাদের শারীরিক সমস্যাগুলো রয়েছে তার থেকে কিছুটা হলেও নিষ্পত্তি পাওয়া যায়? একদমই রয়েছে। দেখুন, এখন গভর্নমেন্টের থেকে রুলস করা হচ্ছে যে 21 জুন আমাদের ওয়ার্ল্ড যোগা ডে রয়েছে। তো এই 21 দিন ধরে কিছু প্রোগ্রাম চলছে প্রত্যেক স্কুলে, কলেজে বা প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের মধ্যে কিন্তু এরকম কিছু না কিছু প্রোগ্রাম অলরেডি চলছে, যে প্রত্যেক দিন আপনার কিছুটা সময় আপনার যোগা করার জন্য আপনাকে একটা স্কেডিউল করে দেওয়া হচ্ছে। তো এগুলো আগে কিন্তু প্রত্যেকে সবাই নিজেরাই কিন্তু বাড়িতে করতো, তখন কিন্তু এতটা প্রোগ্রাম ছিল না, এত অ্যাওয়ারনেস ছিল না। এখন যে জিনিসটা, একটা সামান্য জিনিস আপনি ভাবুন, এই যে যোগা প্রাণায়াম, তার উৎপত্তি কোথায়? ভারতের মধ্যে। সেটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে। কেন স্বীকৃতি পাচ্ছে, কেন সেটা অ্যাকসেপ্টেবল? কারণ সেখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা আপনার ফ্রুটফুল একটা ফিডব্যাক রয়েছে, এর জন্যেই সেটা আন্তর্জাতিকভাবে সেটা এখন এতটা খ্যাতি পাচ্ছে। তো আমরা কেন সেই জায়গাটা আমরা পিছিয়ে থাকবো? কেন আমাদের এরকম একটা প্রোটোকল বানাতে হবে, একটা প্রোগ্রাম করতে হবে? আমরা প্রত্যেক দিন শুধু যোগা ডেতে পোজ দিয়ে, যোগার ছবি দিয়ে পোস্ট করে কোনো লাভ নেই। সেটা প্রত্যেক দিন করুন, সেটা আপনার হেলথের জন্য ভালো, ওয়েলবিংয়ের জন্য ভালো। আমি প্রত্যেকটা মহিলার জন্য আমি বলবো, আফটার 30 স্টার্ট যোগা এভরি ডে, যোগা সে হি হোগা, এটা হচ্ছে ট্যাগলাইন। আমাদের এখন গভর্নমেন্টের থেকে যে প্রোটোকল আসে তার মধ্যে এটা ট্যাগলাইন। কেন এটা ট্যাগলাইন দেওয়া হচ্ছে? কারণ এই যোগা থেকে শুধু আপনার বডি ফ্লেক্সিবিলিটি হবে সেটা নয়, অনেক ধরনের রোগের হাত থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন। যোগা করা বা প্রাণায়াম করা, তার সাথে জিম, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। জিমের মধ্যে আপনার ওয়েট ট্রেনিং রয়েছে, যোগা প্রাণায়ামের মধ্যে আপনার মাইন্ড, আপনার বডি দুটোকে স্টেবল করার ক্ষমতা রয়েছে। তো যোগা করা শুরু করুন, কিন্তু অবশ্যই সেটা আপনি কোনো
পার্টিকুলার যিনি জানেন যোগা সম্পর্কে তার সাথে আগে কনসাল্ট করুন, তারপর প্রপার যোগা করা শুরু করুন। নয়তো যদি আপনি ভুলভাল যোগা যদি করেন, ইউটিউব দেখে হলো বা আপনার কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে হলো, হয়তো সেটা আপনার জন্য নয়, আপনার শরীরের জন্য নয় বা আপনার রোগের জন্য নয়, সেটা কিন্তু আরও ক্ষতি করবে আপনাকে। তো তার জন্য প্রপারলি যিনি জানেন বা মোটামুটি যার একটা আইডিয়া আছে যোগা নিয়ে বা এই প্রাণায়ামের যে ধরনগুলো নিয়ে, তার সাথে যোগাযোগ করুন। প্রত্যেক দিন সেই জিনিসটা করুন। সকালে ঘুম থেকে উঠে আপনাকে করতে হবে এমন কোথাও লেখা নেই। প্রত্যেকেই এখন বলবে সকালে ঘুম থেকে উঠে আগে যোগা করব না রান্না করব, তো সেটা কোথাও লেখা নেই যে আপনাকে সকালে ঘুম থেকে উঠে যোগা করতে হবে। যে সময়টা আপনি একটু খালি টাইম পাচ্ছেন, মোটামুটি একটু আপনার পেট খালি আছে, যে 3-4 ঘন্টা আগে আপনি খাওয়া দাওয়া করেছেন, সেই সময়টাতেই করুন। এবার বলবেন মহিলারা করবে পুরুষরা করবে না, পুরুষরাও করবে, বাচ্চারাও করবে। একদম ছোট বাচ্চা থেকেই অভ্যাসটা শুরু করুন। যেরকম খেলাধুলা করে সেরকমই 15 মিনিট 20 মিনিট যোগা প্র্যাকটিস করান আপনার সন্তানদের। পুরুষদের জন্য বলবো, আপনাদের জন্য খুব ভালো ভালো যোগা পশ্চার রয়েছে যেগুলো আপনাদের ফ্লেক্সিবিলিটি বাড়াবে, আপনার মাসল গেইন করতে সাহায্য করবে। সেটা জানতে হবে, জেনে তারপর করুন, অনেকটা হেল্পফুল হবে আপনাদের প্রত্যেকের জন্য। একদমই তাই। আয়ুর্বেদ যেমন অত্যন্ত ভারতীয় প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি, তেমনি যোগাও কিন্তু এখন আন্তর্জাতিক স্তরে কিন্তু স্বীকৃত যে সত্যি সত্যি যোগা পারে আপনার জীবনকে একটু সমৃদ্ধ করে তুলতে। নিয়মিত যোগাই হচ্ছে আপনাকে সুস্থ স্বাভাবিক রাখার চাবিকাঠি। আর রইল আপনার শারীরিক সমস্যা, তার জন্য কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এখানকার প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা চাইছেন যাতে আপনারা আগামী দিনটা খুব সুন্দর করে কাটান। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।